দেখুন, এরকম একটা গুরুগম্ভীর আলোচনা সভা, চার বিদগ্ধ বক্তার মাঝে হঠাৎ করে আমি ঢুকে পড়েছি। আমার আবার জায়গাটা হচ্ছে শেষতম বক্তার ঠিক আগে। এর বিপদটা সম্পর্কে আমি অবহিত, কিন্তু তা সত্ত্বেও আমার যে উৎসাহে বিন্দুমাত্র ভাঁটা নেই, তার কারণ হচ্ছে যে দীর্ঘ 1 বছর পর, বা আমি আজ সকালে হিসেব করছিলাম, আমার ক্ষেত্রে হিসেবটা দাঁড়াচ্ছে 1 বছর 2 সপ্তাহ। 1 বছর 2 সপ্তাহ পর এরকম মঞ্চে, এরকম শ্রোতৃমণ্ডলীর সামনে কথা বলার সুযোগ পাচ্ছি। তাই আমার উৎসাহে একটুও ভাঁটা নেই। আপনারা যাই মনে করুন, এই অবসরটা বেশিরভাগ সময় 4 বিদগ্ধ বক্তার মধ্যেখানে শেষতম বক্তার আগের বক্তা হিসেবে আমি যখন উঠেছি, আপনাদের এই সময়টা রিচার্জ হওয়ার সময়, রিচার্জ করে নেওয়ার সময়। অনেকটা চার্জ কমে যাওয়ার কথা, কিন্তু তাতে আমার উৎসাহ কমছে না এই জন্য, কারণ ওই যে বললাম 1 বছর 2 সপ্তাহ পর আমি এরকম মঞ্চে ওঠার সুযোগ পেলাম। এবং গত 1 বছরে এই অতিমারি সামাজিকভাবে, আর্থিকভাবে, সঙ্গে সঙ্গে জ্ঞান ও চর্চার দিক থেকেও আমাদের বিধ্বস্ত করে দিয়েছে। জানি না সামনে যে দ্বিতীয় স্রোত আসছে বা দ্বিতীয় জোয়ার আসছে, যাই বলি না কেন, সেটা আমাদের আর কতটা বিপর্যস্ত করবে। সেখানে নিষেধাজ্ঞার জন্য আমাদের আবার আরও কতটা খোলসের মধ্যে ঢুকে যেতে হবে। তার আগে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের এই এলাকার গর্ব বিদ্যা মন্দির কর্তৃপক্ষ এবং আমাদের এই এলাকার প্রিয় সংস্থা বালি উৎসব সমিতি, তারা এরকম একটা আসরের আয়োজন করেছেন, আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আমার ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা। মনে হচ্ছে যেন অনেকদিন পর খোলা মাঠে নিজের জায়গায় আবার বুক ভরে শ্বাস নিচ্ছি। তাই এই গুরু শিষ্য পরম্পরা কথাটা আমি ওই যে মাঠের কথা বলছি, ওই মেঠো প্রতীক দিয়েই আমার ব্যাখ্যা করতে বা শুরু করতে ইচ্ছে করছে। মাঠে যেমন দিগন্ত বিস্তৃত মাঠ, আকাশ ছোঁয়া মাঠে যেন একটা লম্বা রিলে দৌড় হচ্ছে। সেই রিলে দৌড়ে একজনের হাত থেকে আর একজন ব্যাটন বদল করে করে নিচ্ছেন। আমার কাছে যেন মনে হচ্ছে গুরু শিষ্য পরম্পরা হচ্ছে সেই রকম, সেই ব্যাটন বদল। কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে কাছে নিয়ে বলছেন, কাছে বসিয়ে বলছেন যে তোর ওপর দায়িত্ব দিয়ে গেলাম, তুই এদেরকে দেখিস, এরা যেন একসঙ্গে থাকে, ভালোবাসা দিয়ে এদের একযোগ করে রাখিস। এটা এক রকমের ব্যাটন বদল। এখান থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে সেই দিন স্বামীজির নশ্বর দেহ তার প্রিয় মানুষেরা অগ্নিতে সমর্পণ করেছেন। এলোমেলো হাওয়া বইছে সবার মনেও এবং গঙ্গার ধারেও। সেই এলোমেলো হাওয়ায় স্বামীজির গেরুয়া বস্ত্রখণ্ডের একটা টুকরো হঠাৎ উড়ে এসে পড়ল নিবেদিতার কোলে। এটাও ব্যাটন বদল, এটাও পরম্পরা, এটাও ওই সেই গুরু শিষ্যের আবহমান দৌড়। আদতে গুরু শিষ্য পরম্পরা নিয়ে আমরা আজ যে দুপুর থেকে আলোচনা করছি, সেখান থেকে সচেতনভাবেই একটু সরে গিয়ে আমার মনে হচ্ছে গুরু শিষ্য পরম্পরার মধ্যে শুধু আধ্যাত্মিক আলোচনা নয়, বা শুধু আধ্যাত্মিক জগতেই যে গুরু শিষ্য পরম্পরা তা তো নয়। গুরু শিষ্য পরম্পরার বিস্তার অনেক বেশি। ধরুন ওই ক্লাসিক্যাল সঙ্গীতের কথা, সেখানে সপ্ত সুরের চলনের সামান্য হেরফেরে, সামান্য লয়ের এধার ওধারে দীক্ষিত শ্রোতা বুঝে নিতে পারেন এটা একটা অন্য ঘরানা। সেখানে ঘরানা আর পরম্পরা হলো সমার্থক। তুলিতে কতটুকু ভিন্ন ভিন্ন মাত্রার রং নিয়ে, তাতে সামান্য কতটুকু জল দিয়ে দুবার কিরমভাবে ছেড়ে দিয়ে, তুলিটাকে ছেড়ে দিয়ে জল ফেলে দিয়ে সামান্য আঁচড় দিয়ে মায়ের চক্ষু দান করতে হবে, এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। এটা গুরুর কাছ থেকে শিখে নিতে হয়, এমনি এমনি শেখা যায় না। এটা গুরুমুখী বিদ্যা, এটা গুরু শিষ্য পরম্পরা।
বা যে ওই মাঠের কথাই বলছিলাম, ওই চকচকে লাল বলটার একটা দিক অক্ষত রেখে অপর দিকটা ক্রমাগত ঘষে 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 ক্ষত বিক্ষত করে তারপর ব্যাটসম্যানকে ফাঁদে ফেলার জন্য কিরকমভাবে রিভার্স সুইং করতে হয়, এটা একটা দেশ দেখিয়ে গেছে যে এটা একটা গুরু শিষ্য পরম্পরা। এই গুরু শিষ্য পরম্পরাকে যদি সফল করতে হয়, যদি ঠিকভাবে তার গতিটাকে মসৃণ করতে হয়, ওই ব্যাটনের পর ব্যাটন বদল করে করে রিলে দৌড়টাকে তরতাজা রাখতে হয়, তাহলে যেটা প্রয়োজন সেটা হলো গুরু এবং শিষ্য এবং প্রশিষ্য অর্থাৎ শিষ্যের শিষ্য, এদের সবার মধ্যে একটা পারস্পরিক বিশ্বাস আর শ্রদ্ধার বোধ। স্বামীজি শরৎচন্দ্র চক্রবর্তীকে সকালে বলছেন দীক্ষা দেওয়ার আগে, হ্যাঁ রে, তোকে যদি আমি বলি যে তোর ভালোর জন্য ভেবেই যদি বলি যে তুই ছাদ থেকে ঝাঁপ দে বা গঙ্গায় ঝাঁপ দে, তুই মানতে পারবি? শরৎচন্দ্র চক্রবর্তী ওই স্বামী শিষ্য সংবাদের শিষ্য, তিনি মাথা নিচু করে কিন্তু আশ্চর্য দৃঢ়তায় উচ্চারণ করছেন পারব। তখন স্বামীজি বলছেন, তাহলে আজই তোকে দীক্ষা দিই। বিদেশি সাহিত্যিকদের এক আলোচনা চক্রে রবীন্দ্র সাহিত্য নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে কিছু বিরূপ কথা কিছু বিদেশি সাহিত্যিক বলছেন। সৈয়দ মুজতবা আলী বলছেন, আমার যখন বলবার পালা এলো তখন আমি উঠবার আগে মনে মনে উচ্চারণ করলাম, যদ্যপি আমার গুরু শুঁড়ি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। অক্ষয় কুমার দত্ত শ্রীরামকৃষ্ণ পুঁথিতে ঠাকুরের সন্ন্যাসী সন্তানদের প্রসঙ্গে বলেছেন দেবতা। একদিন মজা করে যোগিন মা বলছেন শরৎ মহারাজকে, শারদানন্দকে বলছেন, ওগো শরৎ, এই অক্ষয় মাস্টার যে তোমাদেরকেও দেবতা বলছে। শরৎ মহারাজ কাজে ব্যস্ত ছিলেন, একটু মুখ তুলে অন্যমনস্কভাবে বললেন, দেবতা বই কি, আমরা যে তাঁকে দেখেছি। এই যে গুরুর প্রতি শ্রদ্ধা, এই যে গুরুর প্রতি বিশ্বাস, এই হলো গুরু শিষ্য পরম্পরার একটা প্রধান বৈশিষ্ট্য বা একটা প্রধান দাবি বা একটা প্রধান অঙ্গীকার। কিন্তু শুধু দেখলেই কি হয়? ওই শারদানন্দ মহারাজই বলছেন যে ঠাকুর যখন ছিলেন দক্ষিণেশ্বরে তখন তো কত খাজানজি ছিল, রানীমায়ের সেরেস্তায় কত কর্মচারী ছিল, কত দারোয়ান ছিল, কত অতিথি ছিল, তারা সবাইকে উতরাতে পেরেছে? আসলে তার জন্য একটা আধার দরকার, যে আধারের কথা আজকে সকালে মহারাজরা বলছিলেন আজ প্রারম্ভিক ভাষণে। সেই আধার যে গুরুকে চিনে নেবে। সেই যে গল্প আছে না, যে শিষ্যের বাড়িতে বাৎসরিক পূজায় গুরুদেব এসছেন, সমস্ত আয়োজন সমাধা হয়ে গেছে, কিন্তু একটা হুলো বেড়াল বারবার এখানে দৌড়চ্ছে, এখানে মুখ দিচ্ছে, বারবার বিরক্ত করছে, পুজো আর শুরু করা যাচ্ছে না। তখন গুরুদেব শিষ্যকে বলছেন যে ওই ঝুড়িটা এনে হুলো বেড়ালটাকে চাপা দিয়ে ওপরে একটা ওজন চাপা দিয়ে রাখো। হ্যাঁ, তা সেইভাবে ও হুলো বেড়ালটাকে চাপা দিয়ে রাখা হলো, তারপর নির্বিঘ্নে পুজো হয়ে গেল। পরের বছর আবার বাৎসরিক পূজার সময় এসেছে, গুরুদেব এসেছেন, আয়োজন হয়ে গেছে, কিন্তু বারবার শিষ্য অন্যমনস্কভাবে বারবার ঘরবার করছেন। তিনি আর পুজোয় বসতে চাইছেন না। গুরুদেব শেষকালে বলছেন, কাল প্রায় উত্তীর্ণ হতে চলল, কি ব্যাপার, তুমি এখনো আসছো না কেন? তা তখন শিষ্য একটু আমতা করে বলছে, গুরুদেব, সমস্ত আয়োজনই প্রায় সমাধা হয়ে গেছে, ঝুড়িটাও ঠিক জায়গায় এনে রেখেছি, কিন্তু গায়ে কোনো হুলো বেড়াল পাচ্ছি না, পাশের গাঁ থেকে তাই আনতে পাঠিয়েছি। এরম শিষ্য হলে তো চলবে না। এই হুলো বেড়াল খোঁজা শিষ্য যথার্থ আধার নয়। এইরকম নকল নবী শিষ্যদের স্বামীজি কঠোরভাবে তিরস্কার করেছেন। কঠোরভাবে তিরস্কার করেছেন আমরা যাকে বলি সেই শান্তিনিকেতনী শিষ্যদের, তাদেরকে। পরিব্রাজকে লিখেছেন যে ওই যে একদল দেশে উঠেছে, মেয়ে মানুষের মতো বেশভূষা, নরম নরম বুলি কাটেন, এঁকে বেঁকে চলেন, আর ভূমিষ্ঠ হয়ে অবধি পীড়িতির কবিতা লেখেন।
কবিগুরু রবীন্দ্রনাথকে যারা অক্ষমভাবে অনুসরণ করছেন তাদেরকে তিরস্কার করছেন, সেই সঙ্গে এই স্বামীজি কিন্তু তিরস্কার করেছেন তাঁর গুরুদেবের নকল নবিশদেরও, অক্ষম নকল নবিশদেরও। আসলে হয়েছিল কি, ঠাকুরের শরীর যাওয়ার পর দেখা গেল তার কিছু কিছু ভক্ত তার ওই ভাবাবেশকালীন যে অঙ্গ বিকৃতি বা তার সমাধিকালীন যে হাব ভাব, সেটাকে নকল করার চেষ্টা করছেন। ভাবছেন সেই পথে পথে গিয়ে বুঝি উত্তরণ হবে। আধুনিক এক কবি যেমন মাঝরাতে পায়ের তলায় ফুটপাত বদল হয়ে যেত বলে কেউ কেউ ভেবেছিল প্রবল পরিমাণে মদ্যপান করলেই কবি হওয়া যায়, এও অনেকটা সেই রকম। তাদেরকেও স্বামীজি তিরস্কার করেছেন, বলেছেন সময় থাকতে এদেরকে সাবধান করে দিতে হবে, এই অলৌকিকত্ব আমার গুরুর পথ নয়। এই হলো ভাবের ঘরে চুরি। এই ভাবের ঘরে চুরি গুরু শিষ্য পরম্পরায় তার কোনো স্থান নাই, বরঞ্চ যেটার প্রয়োজন সেটা হচ্ছে পারস্পরিক পরীক্ষা। গুরু শিষ্যকে এবং শিষ্য গুরুকে পরস্পরকে পরীক্ষা করে নেবে যে ইনিই আমার যথার্থ গুরু হয়ে ওঠার যোগ্য কিনা। গুরু পরীক্ষা করে নেবেন ইনি আমার, এই শিষ্য আমার যথার্থ আধার কিনা। পরীক্ষা করতে হবে উভয়তই। যে শ্রীরামকৃষ্ণদেব প্রথম দিনই স্বামীজিকে বলেছিলেন এত দেরি করতে হয় রে, আমি যে কতদিন তোর জন্য অপেক্ষা করে আছি। যে শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথ কয়েকদিন না এলে লোক পাঠাতেন, তার কাছে খাবার পাঠাতেন, এক সময় দেখা গেল যে তিনি দৃশ্যতই নরেন্দ্রনাথকে অবহেলা করছেন। নরেন্দ্রনাথ আসছেন, ঠাকুর তার প্রতি প্রায় দেখছেনই না, অন্য যারা উপস্থিত তাদের সঙ্গে কথা বলছেন, তার সঙ্গে কথাই বলছেন না। দিনের শেষে নমস্কার করে প্রণাম জানিয়ে নরেন্দ্রনাথ ফিরে যাচ্ছেন, আবার কয়েকদিন পর আসছেন। সেদিন হয়তো চারপাশে কোনো লোকই নেই, নরেন্দ্রনাথের মনে আজ খুব আগ্রহ যে আজকে গুরুকে একা পাবেন, কিন্তু ওমা শ্রীরামকৃষ্ণ তার তক্তপোষে পাশ ফিরে শুয়ে পড়লেন। এরমভাবে বেশ কয়েকদিন গেল। তারপর একদিন ঠাকুর নরেনকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে, আমি তো তোর সঙ্গে গত কদিন কোনো কথাই বলিনি, তবু তুই আসছিস কেন? নরেন্দ্রনাথ যেন কিছুই নয় ব্যাপারটা এমন নির্লিপ্ত গলায় বলছেন, আমি কি তোমার সঙ্গে গপ্প করতে আসি নাকি, তোমায় ভালোবাসি তাই আসি। ঠাকুর তাকে জড়িয়ে ধরছেন, বলছেন ওরে আমি তোকে বিড়ে করছিলাম, অর্থাৎ পরীক্ষা করছিলাম যে তোকে অনাদর করলে তুই পালিয়ে যাবি না তো। নরেন্দ্রনাথও তেমন বিড়ে করেছেন প্রচুরবার তার গুরুদেবকে, বারবার পরখ করে করে নিয়েছেন। প্রথম দিনের দর্শনে তো তার মনে হয়েছিল আমি বিশ্বনাথ দত্তের ছেলে, এ এক কার কাছে এসে পড়লাম, এই উন্মাদ নাকি। সেইখান থেকে আস্তে আস্তে তার উত্তরণ এক যাত্রাপথ। শ্রীরামকৃষ্ণদেব তাকে সেই স্বাধীনতা দিয়েছেন, বারবার পরীক্ষিত হয়েছেন তিনি তার শিষ্যের কাছ থেকে, কখনো কখনো তার জন্য কখনো কখনো বাড়াবাড়িও হয়ে গেছে। একদিন দক্ষিণেশ্বরের আসরে আরো ভক্তরা রয়েছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে যথার্থ ঈশ্বরের জন্য মন যদি যথার্থভাবে ব্যাকুল হয়, তখন ঈশ্বর ছাড়া আর অন্য কিছুতে তেষ্টা মেটে না। তার যেমন লৌকিক উপমা, সেই রকম লৌকিক উপমা দিয়ে বলছেন যেমন চাতক পাখি সারাক্ষণ মেঘের দিকে তাকিয়ে থাকে, কারণ আকাশ থেকে পড়া সেই বিশুদ্ধ মেঘের জল ছাড়া আর অন্য কোনো জল সে গ্রহণ করে না। লৌকিক উপমায় মানুষের পক্ষে বোঝা সহজ হচ্ছে। অমনি কোত্থেকে নরেন সে বলে উঠল, না মশাই আপনি কথাটা ঠিক বললেন না, চাতক পাখিকে আমি নদীর জলও খেতে দেখেছি। রামকৃষ্ণদেব তো খানিকটা ঘাবড়ে গেলেন, তার এতদিনের অভিজ্ঞতা। তার কদিন পরেই দক্ষিণেশ্বরে আবার নরেন এসছেন, সে হঠাৎ উত্তেজিত হয়ে বলছে, ও মশাই আসুন আসুন, দেখুন চাতক পাখি গঙ্গার জল খাচ্ছে। হন্তদন্ত হয়ে বেরিয়ে এসছেন ঠাকুর, বাইরে বেরিয়ে এসে বলছেন, ওরে শালা তুই চাতকের সঙ্গে চামচিকে গুলিয়ে ফেলেছিস, দেখ দেখি গত 3 দিন ধরে কত চিন্তায় ছিলাম আমি। ঘটনাটার মূল জায়গাটা হচ্ছে এই, তার মানে শিষ্যকে কতটা স্বাধীনতা দিচ্ছেন, নিজেকে পরীক্ষা করতে পারে যেন শিষ্য। সে কথা স্বামীজিও বারবার বলেছেন তার শিষ্যদের। ওই শরৎচন্দ্র চক্রবর্তীকেই বলেছেন, কোনো কথা মুখ বুঝে মেনে নিবি নে, পরীক্ষা করে নে, তারপর
যদি শ্রেয় বলে মনে হয় তখন বুলডগের মতো কামড়ে থাকবে। স্বামীজি বলছেন বুলডগের মতো কামড়ে থাকবে। শুধু শিষ্য কি বুলডগের মতো কামড়ে থাকবে গুরুদেবকে? না, গুরুদেবও কামড়ে থাকবেন, আঁকড়ে থাকবেন, জড়িয়ে থাকবেন শিষ্যকে। শারদানন্দকে একজন বলছেন যে এই যে এতজনকে আপনি মহারাজ দীক্ষা দিচ্ছেন, আপনার কি মনে হচ্ছে এরা সবাই ঠিক ঠিক নিয়ম করে জপ ধ্যান করবে? শরৎ মহারাজ বলছেন, ওরে ও জপ ধ্যান ঠিক মতো নিয়ম করে করবে এই ভরসায় আমি ওকে দীক্ষা দিচ্ছি নাকি? আমি তো ওর বাপ হলাম। বাপ যখন ছেলের হাত একবার ধরে সে বেশি এদিক ওদিক যেতে পারে না। সেই জন্যই শিষ্যদের না দেখলে ঠাকুরের মন আঁটুপাঁটু করত, তার ভাষায় আঁটুপাঁটু করত। মনে হতো গামছা নিংড়ানোর মতো কে যেন বুকটা নিংড়োচ্ছে। 1899 সালে স্বামীজি পাশ্চাত্যে গেলেন, সঙ্গে তুরীয়ানন্দ মহারাজ আর ভগিনী নিবেদিতা। যাওয়ার আগে শারদানন্দকে বলে গেলেন, তার বন্ধু প্রতিম সেনাপতি বলে গেলেন যে রামকৃষ্ণ নবপ্রতিষ্ঠিত এই যে সংঘ, এই সংঘের দায়িত্ব তো তোমার রইলই, তার সঙ্গে দেখিস বাবা এই তরুণ ব্রহ্মচারী এবং তরুণ শিষ্য যারা আসছে তাদেরও একটু দেখাশুনো করো, ভালোবাসা দিয়ে এদেরকে এক করে রেখো, এদের একটু তৈরি করে রেখো। শারদানন্দ তার প্রভূত কাজের মাঝেও এই কাজ মনোযোগের সঙ্গে, সমস্ত মনঃসংযোগের সঙ্গে করলেন। তিনি ঠিক করলেন যে বেলুড় মঠে নিরবচ্ছিন্ন জপ ধ্যান হবে, ভোর রাত্রি, ওই সেই রিলের মতো। ওই রিলের কথা বলছিলাম, রিলে দৌড়ের কথা, জপ ধ্যানও হবে সেরকম রিলের মতো। একটা রুটিন তৈরি হলো, কতক্ষণকে জপ ধ্যান করবেন। মন্দিরে সারাক্ষণ জপ ধ্যান চলতে থাকবে, অখণ্ড জপ ধ্যান। সেই রুটিন যখন প্রকাশিত হলো, দেখা গেল মধ্যরাত্রির সময়টা শারদানন্দ নিজের জন্য বরাদ্দ রেখেছেন, যাতে তরুণরা খানিকক্ষণ বিশ্রাম করার সুযোগ পায়। তিনি কিন্তু সাংগঠনিক নানান কাজকর্ম, নানান সিদ্ধান্ত গ্রহণ, নানান চিঠিপত্র চাপাটির উত্তর দেওয়া, নানান অফিসে দৌড়ঝাঁপ করে মাঝরাত্রিরে জপ ধ্যানের জন্য রেখেছেন, যাতে তার যারা তরুণ সৈন্য সামন্ত তারা যাতে উদ্বুদ্ধ হতে পারে, নবীন ত্যাগব্রতীরা। স্বামীজি একটা কথা বলতেন, সর্দার তো শিরদার, যে শির দিতে পারবে সেই সর্দার, তাকেই তো গ্রহণ করা হবে গুরু হিসেবে, তাকেই তো গ্রহণ করা যাবে দলপতি হিসেবে। তা শারদানন্দ, আমরা শারদানন্দ মহারাজের কথা এই প্রসঙ্গে আনছি কারণ শারদানন্দ মহারাজ প্রায় 2.5 দশক যাবৎ রামকৃষ্ণ মিশনের ভিতটা তৈরি করে দিয়ে গেছেন, সামান্য অঙ্কুরকে মহিরুহের আশ্বাস দিয়ে গেছেন। সেই শারদানন্দ মহারাজ ছিলেন সত্যি শিরদার সর্দার। তিনি রামকৃষ্ণ মিশন তখন প্রথম অবস্থা, নানান প্রতিকূলতার মধ্যে একটি প্রতিকূলতা হচ্ছে বিদেশি শাসকদের নজরদারি। তারা মনে করছে এই তরুণ যুবকরা একসঙ্গে ঘোঁট পাকিয়ে কি করছে, আমাদের সাম্রাজ্যের, আমাদের ইংরেজ শাসকদের বিরুদ্ধে কোনো ঘোঁট পাকাচ্ছে না তো। সেই সময় শারদানন্দ মহারাজ নিজের দায়িত্বে মঠে প্রবেশাধিকার দিলেন দেবব্রত বসুকে। কে দেবব্রত বসু? যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত, আলিপুর বোমা মামলায় অভিযুক্ত, সবে মামলার রায় বেরিয়ে প্রমাণাভাবে তিনি খালাস পেয়েছেন। তাঁকে গিয়ে নিজের দায়িত্বে তাঁকে নিয়ে এলেন রামকৃষ্ণ মিশনে। অনেক আপত্তি উঠেছিল, তার গুরু ভাইরাও কেউ আপত্তি তুলেছিলেন যে কি দরকার, কিন্তু শিষ্য মান রেখেছিলেন তার গুরুর। পরবর্তী জীবনে স্বামী প্রজ্ঞানন্দ বছর 2-3 উদ্বোধন পত্রিকার সম্পাদনা করেছিলেন, তারপর আমৃত্যু দায়িত্বে ছিলেন প্রবুদ্ধ ভারত পত্রিকার। তখন বেলুড় মঠে কিছুদিন বালি মিউনিসিপ্যালিটির সঙ্গে বিরোধ হচ্ছে, এখানকার ট্যাক্স নিয়ে। এখানে আপনারা হয়তো কেউ জানেন যে তখন বেলুড় মঠকে বলা হয়েছিল যে এটা স্বামী বিবেকানন্দের প্রমোদ ভবন,
সেই জন্য এখানে ট্যাক্স বেশি লাগবে। যাই হোক, সেই বিতর্কের কারণে তখন এখানে জমাদার, মেথর ইত্যাদি পরিষ্কার করার লোক আসছে না পৌরসভার পক্ষ থেকে। একদিন দ্বীপ্রাহরিক আহারের পর স্বামী বোধানন্দ সবার অগোচরে দুজন সঙ্গী নিয়ে শৌচাগারগুলি পরিষ্কার করে দিলেন। এবং কি আশ্চর্য, এটা করার জন্য তিনি অভিভাবক স্থানীয় কয়েকজন সন্ন্যাসীর দ্বারা তিরস্কৃত হলেন, যে তোমার দায়িত্ব হচ্ছে ঠাকুরের সেবারও, তুমি এরকম কাজ করলে। শারদানন্দ মহারাজ কিছু বললেন না। সেদিন বিকালে চা পানের সময় ঘোষণা করলেন, আজকে রাত্রে লুচি হালুয়া কর সবার জন্য। তারপর রাত্রে যখন সবাই আনন্দ করে লুচি হালুয়া করছে, সেই সময়ের পক্ষে সে এক মহার্ঘ আহার। তখন শারদানন্দ বললেন যে বোধানন্দ আর ওর সঙ্গীদের অনারে আমরা এই ফিস্ট করলাম। বোধানন্দ পরে পাশ্চাত্যে, বিশেষ করে আমেরিকায় স্বামী বোধানন্দজি দীর্ঘকাল বেদান্ত প্রচার করেছেন। বারবার তার বক্তৃতায় তিনি এই ঘটনার কথা স্মরণ করেছেন। সেই সময় নিখিলানন্দ মহারাজ মায়াবতীতে যোগ দিলেন ব্রহ্মচারী রূপে, এবং সেই সময় ঠাকুরের এক সংহত সংক্ষিপ্ত জীবনী লিখলেন ইংরেজিতে। সেটা চারপাশে বিরাটভাবে সমাদৃত হলো অবাঙালি ভাষীদের কাছে। বহু জায়গায় তিনি বক্তৃতা করে বেড়াতে লাগলেন, বহু রাজা মহারাজের অতিথি হতে থাকলেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হতে থাকলেন। তাকে এবার কোথায় দেওয়া যায় পোস্টিং, তাই নিয়ে আলোচনা হচ্ছে। শারদানন্দ মহারাজ গম্ভীরভাবে বললেন, আমার ওর জন্য বড় দুশ্চিন্তা হয়। সবাই অবাক হয়ে গেলেন, মুখ চাওয়াচাই করছেন। শারদানন্দ মহারাজ আরেকটু বিস্তারিতভাবে বললেন, আসলে ওর সাধক জীবনটা ভুলভাবে শুরু হলো। সবাই তো আরো অবাক হয়ে গেল, কি বলতে চাইছেন মহারাজ? মহারাজ বলছেন, আমরা কৃচ্ছতা দিয়ে শুরু করেছিলাম সাধু জীবন, তারপর লেখাপড়া, লেখালেখি, পড়াশুনো এইসব করেছি। ও ঠিক উল্টো পথে এসছে। আমার মনে হচ্ছে এখনই আর কোনো ইন্টেলেকচুয়াল কাজের দায়িত্ব না দিয়ে ওকে বরঞ্চ আমি কাশী কিছুদিন থাকবো, আমার সেবক করে পাঠানো হোক। নিখিলানন্দ মহারাজ বলেছেন, শারদানন্দের এই কৃপার কথা আমি জীবনে ভুলব না। পাশ্চাত্যের বহু বছর কাটিয়েছেন নিখিলানন্দ মহারাজ। সেখানে শিষ্যরা ভারতীয় সন্ন্যাসী হিসেবে বা ভারতীয় সন্ন্যাসের ধারণা সম্পর্কে তাকে দেখে যে একটা ইতিবাচক শ্রদ্ধা এবং যে একটা ইতিবাচক ধারণা তৈরি করতে পেরেছিলেন, তার মূলে নিখিলানন্দ মহারাজ বলছেন যে শরৎ মহারাজের ওই সিদ্ধান্ত, ওই ধারণা যে আমার এই স্নেহের শিষ্যটি সাধক জীবনটা ভুলভাবে শুরু হচ্ছে, একে শিখিয়ে দিতে হবে। সেই সময় সে কিন্তু ভারতবর্ষের বুদ্ধিজীবী মহলে একটা পরিচিত নাম হয়ে গেছেন। তখন শারদানন্দ মহারাজ বলছেন, এর শুরুটা ভুল হয়েছে, একে শিখিয়ে দিতে হবে যে সাধক জীবন কেমন হওয়া উচিত। এই শারদানন্দই একদিন জোরহাট করে সংঘগুরু ব্রহ্মানন্দ মহারাজের কাছে গিয়ে বলছেন, মহারাজ একবার উমানন্দকে ডেকে পাঠাতে হবে। ব্রহ্মানন্দ মহারাজ বলছেন, এই তো কদিন আগে বৃন্দাবন থেকে ও না জানিয়ে চলে এসেছিল বলে তুমি ওকে বকাবকি করলে, কত আবার কি হলো? শারদানন্দ চোখ ফেটে প্রায় জল এসে যাচ্ছে, জল ছল ছল চোখে তিনি বলছেন, হ্যাঁ মহারাজ, সেইটাই তো আমার অন্যায় হয়েছে। আমি ওকে বলছিলাম ও না জানিয়ে বৃন্দাবন ছেড়ে চলে আসাটা ঠিক হয়নি। ও আমার কথা প্রতিবাদ করেনি। আমি আজ দপ্তরে দেখলাম আমার পুরনো চিঠিপত্রের মধ্যে আমারই অনবধানতা বশত উমানন্দের একটি চিঠি ঢুকে গিয়েছিল, যেটা আমার টেবিলের সামনে রাখা উচিত ছিল, যেখানে কি জন্য বৃন্দাবন ছেড়ে আসতে হচ্ছে সেটা জানিয়েছে। আমি তাকে সেদিন অনেক গালমন্দ করেছি। আজকে উমানন্দের কাছে আমার ক্ষমা ভিক্ষা করতে হবে। এই গুরু, এই শিষ্য শারদানন্দ মহারাজের, গুরু শারদানন্দ মহারাজের শিষ্য বা অনুগতদের এই যে ঘটনাক্রম, এই যে ভিন্ন বর্ণালী, এই যে একটা ছোট কোলাজ তৈরির চেষ্টা, এখানেই গুরু শিষ্য পরম্পরার
যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা বিভিন্ন বর্ণালীর বিচিত্র রং তা যেন ধরা পড়ল। এই পারস্পরিক ভরসার, বিশ্বাসের এবং নিজের দায়িত্বে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কথা, আমরা বলি এবার অন্য আরেকজনের কথা, পারুলের কথা। সবশেষে তাঁর কথাই স্মরণ করি। পারুল নিবেদিতা স্কুলের ছাত্রী। নিবেদিতা সুধীরা দেবী, সিস্টার ক্রিস্টিনের কাছে তার শিক্ষা একটু একটু করে হচ্ছে। জগদীশচন্দ্রের ল্যাবরেটরি থেকে অনুবীক্ষণ যন্ত্র এনে নিবেদিতা চেনাচ্ছেন কোষ, নিজের গাউনের দড়িটা খুলে শেখাচ্ছেন স্কিপিং, কুঁজো হয়ে বসে লেখাপড়া করলে বকুনি দিচ্ছেন। এর মাঝে হঠাৎ পারুলের বিয়ে ঠিক হলো। সেই সময়ের পক্ষে এটা খুব স্বাভাবিক ঘটনা। নিবেদিতা এর আগে তার এক ছাত্রী, সে বিয়ে করতে রাজি হচ্ছে না, অভিভাবকরা জোর করে রাজি হতে বাধ্য করছেন। নিবেদিতা তার সম্পর্কে ডায়েরিতে লিখেছিলেন যে এই মেয়েটি অত্যন্ত সৎ, পড়াশোনায় অত্যন্ত মনোযোগী, এই মেয়েটিকে বিবাহ থেকে রক্ষা করা আমাদের কর্তব্য। বিবাহ থেকে রক্ষা করা, সেই আমলে দাঁড়িয়ে এরম একটা কথা বলছেন। এই যুগে কজন মানুষ বলতে পারবেন, কজন নারীবাদী বলতে পারবেন? তো সেই ছাত্রীকে রক্ষা করতে পারেননি, রক্ষা করতে পেরেছিলেন পারুলকে। পারুল শ্বশুরবাড়ি না গিয়ে পালিয়ে এলো। নিবেদিতার প্রশ্রয়ে সুধীরা দেবী তাকে আশ্রয় দিলেন। সারদা মার কাছে দীক্ষিত হলেন পারুল। সারদা মায়ের শেষ সময়ে সেবা যত্ন করলেন। তার নাম হলো সরলা। নিবেদিতা স্কুলে তার নাম দেওয়া হলো সরলা। মায়ের দেহান্তের পর তিনি চলে গেলেন কাশী। সেখানে জপ ধ্যানে জীবন কাটাতে লাগলেন। এর অনেক অনেক বছর পর সারদা মায়ের জন্ম শতবর্ষে রামকৃষ্ণ মিশনের কর্তৃপক্ষ ঠিক করলেন স্বামীজির যে অপূর্ণ স্বপ্ন, স্ত্রীমঠ প্রতিষ্ঠা, যেটা শুধু মহিলাদের জন্য মঠ হবে, সম্পূর্ণত মহিলাদের দ্বারা পরিচালিত, সেই স্ত্রীমঠ প্রতিষ্ঠা করতে হবে। তার অধ্যক্ষা হিসেবে কাশী থেকে ডেকে আনা হলো সেই সরলাকে। তাকে সন্ন্যাস দেওয়া হলো। তার নাম হলো প্রব্রাজিকা ভারতী প্রাণা। সারদা মঠ আন্তর্জাতিক আধ্যাত্মিক ইতিহাসেই বলুন বা নারী স্বাধীনতার ইতিহাসেই বলুন এক মাইল ফলক। অন্য কোনো ধর্মের মানুষ ভাবতে পারেননি যে এমন মঠ প্রতিষ্ঠা হবে, যে মঠ মিশন সম্পূর্ণত নারীদের দ্বারা পরিচালিত হবে। তার অধ্যক্ষা হলেন সারদা মায়ের শিষ্যা, নিবেদিতার হাতে গড়া, সুধীরা দেবীর হাতে গড়া, ক্রিস্টিনের হাতে গড়া পারুল তথা সরলা। এই তো পরম্পরা, এই তো গুরু শিষ্যের পরম্পরা। নিবেদিতার পরম্পরা দিয়েই শেষ করব। আমার নিজস্ব একান্ত পারিবারিক এক অভিজ্ঞতা দিয়ে। জেলে ছিলে সেই যে তুমি আলো, আমার দিদু যখন এতটুকুন মেয়ে, কোন স্বপ্নের কাজল মেখে চোখে খেলনা ফেলে রোজ ছুটতেন ধেয়ে। অঙ্ক, ভূগোল, সেলাই, মহাভারত, ছোট্ট মেয়ের অল্প লেখাপড়া, সুযোগ মাত্র বছর কয়েক ছিল, বাকি জীবন সেই আলোতেই ভরা। সেই আলোতেই গেরস্থালির কাজ, ঘর গুছিয়ে মুক্ত বাতায়ন, সেই আলোকেই সামনে উঁচু ধরে আমার মাকে বড় করার পণ। সেই আলো আজ আমার পড়ার ঘরে, আমার জন্য আঁচল দিয়ে থেকে মা তাকে ঠিক আগলে রাখেন রোজ হাজার ঝড়ের পাগলাপনা থেকে। শিখছি শব্দ, বর্ণমালা, রাশি, সাদা লাল কালো বর্ণের পরিচয়। গাইবার তবে যোগ্যতা দাও দেবী, তোমার আলোর পরম্পরার জয়। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম।
প্রাণারাম 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 প্রাণ